হ্যাঁ, সো আজকে গ্যারেজে কাজ শেষ করতে পারলাম না, গাড়িটা রেখে গেলাম। কালকে ফাইনাল টাচ দিব। 11টা বাজে গেছে, রাত করবো না, বাসায় যেতে হবে। রাতের বেলা বাইক চালাইতে খারাপ লাগে না, রাস্তা মোটামুটি ফাঁকা থাকে, ভালোই লাগে বাইক চালাইতে। কিন্তু দিনের বেলা রোদ, ধুলা এবং ট্রাফিক সব কিছু মিলায় একটু প্যারা খাইতে হয়। এই যে রাস্তার মাঝখানে যে বিলবোর্ডগুলো দিয়ে রাখছে, এখানে যদি এখন একটা সুন্দরী রমণী ভাইসা ওঠে আর ড্রাইভার যদি ওদিকে তাকায়, ঠাস করে সামনে গাড়িতেও লেগে যেতে পারে বা পিছের গাড়ি এসে সামনে লাগাই দিতে পারে। আমার মতে এইরকম রাস্তার মাঝখানে এরকম বিলবোর্ড না দেওয়াটাই ভালো। এই যে ফাঁকা রাস্তা পাইলে এদের মাথাটাও আসলে গোলমেল হয়ে যায়, ডাইরে যাবে না বাইরে যাবে, কই থারাবে, কি করবে, কিছু ইটার পাঠাই যায়। লং ভেহিকেল এইসব গাড়ি আসলে ওভারটেক করা রিস্কের বিষয়, কারণ একটু টাইম নিয়ে ওভারটেক করতে হয়। তো দেখা যায় যে ততক্ষণে অপর পাশ থেকে আরেকটা গাড়ি চলে আসে, আর খুব সামনে কিছু দেখা যায় না অনেকক্ষণ। সো খুবই মানে ক্যাজুয়াল গাড়িটা, তো ক্যাজুয়াল গাড়ি হলে কোনো সমস্যা হতো না। কালী ভদ্রে এরকম দু একটা গাড়ি আসে, হুটহাট ওভারটেক করতে যায়, কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয় এইসব গাড়ি ওভারটেক করতে যায়। ও জিক্সার ব্রোটন দিয়ে যে টানটা দিল ভাই, আমার গরিবের বাইক দেখা টান দিতে পারলাম না। যাই হোক, তাও সমস্যা নাই, আমি কিন্তু 50+ 60 কাছাকাছি মাইলেজে যাইতেছি। এখন এইসব বাইক নিয়ে এইসব রাস্তায় আসলে 60 কিলোমিটার বেগে যাওয়া, 60-70 বেগে যাওয়াটাই শ্রেয়, কারণ যত গতি তত ক্ষতি। গাড়িটা, আমার বাইকটা সার্ভিসিংয়ে দেওয়ার পর থেকে এরকম কোনো ফাঁকা রাস্তা পাইনি যে টান দিব। অনেক মানে এই প্রায় 7-8 দিন পরে এরকম একটা রাস্তা পেলাম যে একটু টানার, এবং এই গাড়িটা টাইনে এখন খুব মজা পেতেছি। মাঝখানে যে গাড়িটা টানতাম মনে হতো যে কী চালাইতেছি, গাড়ি ভাগতেই চায় না। আর এখন পিক আপ দিলে মনে হয় যে গাড়ি কামড়াইয়া ভাগতেছে। ওই যে সামনে পালসারটা কিন্তু খুব ধীর গতিতে যাইতেছে, জেন্টাল গতি বলে এটারে। বাহ, সিগন্যালটা পড়লো না, ভালোই লাগে এরকম সিগন্যালে না আটকাইলে। আজকে শীতটা অনেক কম, কুয়াশাও নাই, বাইরে বাতাসও খুব একটা নাই। আমি উইন্ড ব্রেকার পড়ছি একটা, চেস্ট গার্ড পরলে ভালো হতো। একটু কাশি ফিল করতেছি আজকে, খুব 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 কাশি হচ্ছে। তা হাইনেক উইন্ড গার্ড পড়ছি, উইন্ড ব্রেকার। খুব যে কাজ হয় হাইনেক উইন্ড ব্রেকারে আমার মনে হয় না, কারণ এই কাশিটা আমার বসে মানে হইলো কী করে, এই রিসেন্ট বাইক চালানোর কারণে কিন্তু কাশিটা হয়েছে। সামনে গতিরোধক, গিয়ারটা শিফট করলাম না, 4 নম্বর গিয়ারেই চলতেছি। ও হ্যাঁ, আমার এই 110 এই ফিউশন, ওয়ালটন ফিউশনের গিয়ার আবার 4টা। 5 নম্বর গিয়ার থাকলে 100 টান উঠতো। সামনে ইউটার্ন, এইসব ইউটার্নের জায়গায় একটু ধীর গতিতে দেখে শুনে গাড়িটা চালানো উচিত, কারণ কখন কে কোন পাশ দিয়ে এসে টুক করে ঢুকে যায়। এখন একটা টান দিব, দেখি এইটারে প্রাইভেট কারে ওভারটেক করা যায় কিনা। মোটামুটি একটা সাহসের কাজ করছি, সেটা হলো গিয়া গ্লাভস পরি নাই, গ্লাভস ছাড়াই বাইকটা চালিয়ে দিছি, কারণ অত শীত ফিল করি নাই। খুব বেশি শীত হইলে হাত কিন্তু বরফের মতো জমে যেত, সেটা ফিল করতেছি না। এই যে দেখেন ব্যাকলাইটটাই বাসের, আইডিয়া থেকে বুঝে নিলাম বাসটা ব্রেক করছে। ম্যাক্সিমাম এই যে কটা বাস আছে, লোকাল বাস বলেন আর সিটি সার্ভিস বলেন,
ইন্টারসিটি যে কটা বাস আছে সবগুলা বাসের হচ্ছে গিয়ে পিছনে ব্রেক লাইট নেই। যাই হোক, রাতের রাইডটা কিন্তু এনজয় করার মতো। খুব বেশি এই যে সে খুব দ্রুত গতিতে কাটবে, এই যে দেখছেন। এরা আসলে কি বলবো, যে রাইড টার্ন নিতেছে, সে আস্তে আস্তে রাইড টার্ন নিবে তা না, ধাম করে সে একটা রাইড টার্ন নিয়ে নিল। সকল হিসাব নিকাশ কিন্তু যখন স্পিডও বাড়ায় দেয় তখন কিন্তু অন্যান্য গাড়ির সবগুলোর হিসাব নিকাশই চেঞ্জ হয়ে যায়। সামনের বাসটা 70-এর উপরে যেতেছে, 75-এর উপরে যেতেছে, 80-তে যেতেছে, আমারটা 75 উঠেছে। তার মানে সামনের গাড়িটা বাসটা 80-তে যেতেছে। তাহলে চিন্তা করেন, এই রাস্তায় 80 কিলোমিটার বেগে লোকাল বাস যায়। যাক, টানা রাস্তা পার হয়ে আসছি, এখন আর খুব বেশি টানা যাবে না, এখন আস্তে ধীরে যেতে হবে। সামনে এয়ারপোর্ট, মহাখালী থেকে এয়ারপোর্ট 5 মিনিটের মধ্যে চলে আসছি। সামনে একটা স্প্রিন্টার গাড়ি, অনেক আগের গাড়ি। তো আবার এসেছিল ডাইন পাশে পুরো রাস্তা কিন্তু লক হয়ে রয়েছে, জ্যাম। এই রাতের বেলা হলে কী হয় বুঝি না, রাতের বেলা এই ডাইন পাশের রাস্তাটা পুরোটাই জ্যাম হয়ে থাকে। এর আগে একদিন আমি এই যে গ্যারেজে যে আসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, রাত 10:30টার দিকে রওনা দিয়েছিলাম। তো রওনা দিয়ে আমি আবদুল্লাপুর থেকে রওনা দিয়ে জসীমুদ্দির মধ্যে আইসা আমি আর হাল ছেড়ে দিছি। পরে গাড়ির রাস্তায় 4 নম্বর সেক্টর মাঠের পাশে পার্ক করে আমি বাসায় চলে গেছি। কি বলে, এমআরটি রোড, এমআরটির এক সাইড চালু করছে, তো এক সাইড দিয়েই 2 লেনে গাড়ি যায়। মনে হয় না এমআরটির সুফল আসলে পাওয়া যাবে। বাইকের ভাইরাও দেখলাম যে এমআরটি দিয়ে যেতেছে। বেশ চলে আসছি রাজলক্ষ্মী, কমাতে হবে গতি। বাসটা পুরো আবার চাপাই দিল টাইট পাশে। এমআরটি দিয়ে কত দূর যাওয়া যায়, খারাপ না কিন্তু। এই যে এখন এমআরটি দিয়ে আইসা মামি ঢুকে গেল। আজমপুর চলে আসলাম। হরন বাজান, হরন, ব্যাপারটা কিন্তু ভালো। হরন আমি জানি না, ইদানিং আমি বাইক কেনার জন্য চিন্তা ভাবনা করছি, আর যে বাইকটা চেঞ্জ করব। আর আবার এই বাইকটা চালিয়ে আমি বেশি মজা পাচ্ছি। আমার ওয়ালটন ফিশনের আর একটা মজার বিষয় আছে। গাড়িটা একে তো চাইনিজ গাড়ি, মানে বাংলাদেশি অ্যাসেম্বল, তার উপরে হলো গিয়া আপনার পুরাতন বাইক, তার উপরে হলো গিয়া দাম কম, তার উপরে হলো গিয়া লুকটাও তো লুক্রেটিভ না। সো এই গাড়ি আমি যেখানে সেখানে পার্ক করে নিশ্চিন্তে কাজ সেরে আসতে পারি। কিন্তু দামি গাড়ি, মানে 1.5-2 লাখ টাকা দিয়ে বাইক কিনলে সেই বাইকে আমি যেখানে সেখানে নিশ্চিন্তে পার্কিং করে যাইতে পারবো না। একেবারে নিরাপদ জায়গায় পার্কিং করে আমার যাইতে হবে। আর পার্কিং করে গেলেও যতক্ষণ পর্যন্ত গাড়ি দূরে থাকবে ততক্ষণ পর্যন্ত মাথায় কিন্তু টেনশন থাকবে। হাউস বিল্ডিং চলে আসছি, আবার লং ভেহিকেল। ডু নট ওভারটেক লং ভেহিকেল। এই যে ডানে যে গেল, কোনো ইন্ডিকেটার দিল ডানে যাবে, কোনো সিগন্যাল দিল সে? হ্যাঁ রে, এটা হলো রাস্তার রাজা ভাই, এদেরকে কিচ্ছু বলা যাবে না। এদেরকে ট্রাফিকও আটকায় না। মজার বিষয় হচ্ছে গিয়ে এদেরকে ট্রাফিকও আটকায় না। ট্রাফিক যা পারে সব হলো গিয়ে প্রাইভেট মানুষদের, প্রাইভেট কার, প্রাইভেট বাইক, এদের সঙ্গে এরা যত পায়রা উঠে। চলে আসছি আবদুল্লাপুর, গালিব এখানে নামাই দিব। বেচারা আমার গাড়িটা কিনবে, ভাবছে যে আজকে গাড়িটা ঠিকঠাক করে বাসায় নিয়ে আসবে, কিন্তু পারলাম না। আসলে এত টুকটাক কাজ লাগেই থাকে। এটা ঠিক হয় তো ওইটা ঠিক হয় না, ওইটা করলে আরেকটা কাজ বের হয়ে যায়। ও হুপারা, পুরান গাড়িতে অনেক প্যারা থাকে। এই বাসটা বাইরে দাঁড়াবে, তো আমাকে এই লং ভেহিকেলের সঙ্গেই এই যে আরেকটা বাস এসে পড়ছে। তো চান্সই পাইলাম না আমি ঢোকার। দেখি এবার ঢুকতে পারি কিনা। একটা প্রাইভেট কার আসছে, তারপর ঢুকে যেতে পারি কি।
চলে আসছি বন্ধুর গন্তব্যে। তো বন্ধুর এখানে নামাই দিব। তো ঠিক আছে, চা তাহলে এটা কালকে গ্যারেজে লয়ে যেতে দেবো, দুপুরে যাবো। হ্যাঁ, তো কালকে তুই আবার আসিস অফিস থেকে। হ্যাঁ, কাজ আমি শেষ করে রাখবো, তুই অফিসে আসতে আসতে। কালকে তোর খরচ হবে ওই গ্যারেজে আমার মিস্ত্রির 3,000 টাকা সার্ভিস চার্জ দিবি, আর পিচ্ছি দুটারে বকশিস দিবি। এটা তোর বেসিক খরচ। আমারে 1200 টাকা দিবি, আর তেল নিবি। এগুলো হলো তোর খরচ কালকে। মিটারটা যদি কিনে তাহলে ওটার দাম পড়বে 2500 টাকা বা 3,000 টাকা পড়বে যদি কিনে। হ্যাঁ, না না, বাসায় মায়ের কী অবস্থা আল্লাহ জানে। বউকে একবার ফোন দিছে। হ্যাঁ, জ্বর না, ওরা তো কেউ হ্যান্ডেল করতে পারে না আমি ছাড়া, কান্নাকাটি করলে। সরে নামাই দিলাম ওর বাসায়। এখন আমি এদিক দিয়ে কি যাব, পুলিশ কিন্তু দাঁড়া রয়েছে। জায়গা পুলিশের সামনে দিয়ে জায়গা, পুলিশের কি করবো, রাত বাজে 11টা, পুলিশের খাওয়া আছে। এখন আমার মেজর কাজ হলো গিয়া বাচ্চার জন্যে প্যাম্পার্স কিনতে হবে, আর আমার জন্যে আটা কিনতে হবে। আমি আবার রিসেন্টলি ভাত খাওয়াটা একটু কমিয়ে দিছি। ব্রাদার ভরকায় গেছে। তো যাই হোক, এখন আমার আসলে আমার এলাকায় ঢুকবো। মেন রোড দিয়ে তো খুব সুন্দর করে চলে আসছি। আমার এলাকায় যাইতে আর একটু সমস্যা হবে। সমস্যা কিছু না, রাস্তাঘাট একটু খারাপ হয় আর কি। এই যে রাস্তার মাঝখানে গর্ত, বলেন কেমনটা লাগে? কোনো সাইন আছে, কোনো সিগনেচার আছে? ধাম করে একটা বাইক যদি না জানে এখানে গর্ত আছে, ধাম করে যায় গর্তে পড়লে বাইক তো উল্টায় 3-4টা পল্টি খেয়ে যায়, আর এই সামনে যা পড়ে যাবে। কাজগুলো আমি একাই করতে পারতাম, কিন্তু একা কী কাজ করলাম কি না করলাম, বন্ধুরা আইনা দেখায় কাজগুলো করলাম। কারণ হচ্ছে গিয়ে চোখের দেখা, ওর মনেও কোনো সমস্যা থাকলো না, খুঁত থাকলো না যে কী কাজ করলো না করলো। দেখা ও একটা কনফিডেন্স পেল। রেল লাইন পার হইলাম, একটা ফার্মেসি টার্মেসি দেখে দাঁড়াইতে হবে। ফার্মেসি থেকে প্যাম্পার্স নিতে হবে। নাকটা পুরো বন্ধ হয়ে রয়েছে। এই যে জ্যাম শুরু, দেখছেন? কি জন্য বলি, এই জ্যাম কখন যে ছুটবে, কোথায় যায় যে ছুটবে আল্লাহ আল্লাহ। রাত হয়ে গেছে না, এখন আসলে এলাকায় ট্রাক ঢুকবে, বড় বড় ট্রাক ঢুকবে, কারণ প্রচুর নির্মাণাধীন বাড়ি আছে। ইট, বালি, সিমেন্ট, রড, কত কিছু ঢুকবে। এইগুলো আমলে নিয়ে এই চলাফেরা করতে হয়। সব সুযোগ সুবিধাই তারা খাবে, কিন্তু রাস্তা বড় করার বেলায়, রাস্তা ছাড়ার বেলায় ছাড়বে না কেউ। যাই হোক, এই বাইক হওয়াতে একটু সুবিধা, কেটে কুটে চলে যেতে পারতেছি। ও, ফার্মেসিতে একটা রেখে গেলাম, আসলে জ্যামের ফাপড়ে পড়া ফার্মেসির দিকে খেয়ালই ছিল না। তো যাই হোক, সামনে যা পাবো ইনশাল্লাহ। এইবার তো পুরাই ধরা খেলাম। এইবার পুরাই ধরা খেলাম। এখন আর ডাইনে ভাবে চিপা চিপা আর খুঁজে পাবো না। দেখেন কি অবস্থা এলাকায়, কিন্তু গরিব গরিব মানুষ থাকে না, থাকে কিন্তু সব বড় লোকসি। এক একটা গাড়ি দেখলেই আপনারা টের পাবেন কি কি অবস্থা বড় লোকসের। ও, বিয়ে বাড়ি লাগছে রে। শীতকালে আসলে বিয়ে বাড়ির ফাংশনগুলো একটু বেশি হয়, যদিও শীতকালে আসলে মানে যারা বিয়ে করে তাদের কষ্টটাই বেশি। এখানে অবশ্য প্যাম্পার্স ছিল, কিন্তু এতে নিব না। এখান থেকে প্যাম্পার্সটা নিয়ে যেতে পারে, ফার্মেসিটাও বড়। তো এই গাড়িটা একটু সাইড করে আসি কোথাও।
বাইকটা এখানে সাইড করি। রেখে গেলাম। এই টুইঙ্কেল পেপারস আছে নাকি? এই টুইঙ্কেল কি 40 পিস? তাহলে দাঁড় একটা টুইঙ্কেল দাঁড়। শীতকালে পেপারস একটু বেশি লাগে। বড় কোনো ব্যাগ দিয়ে যাবে, হুড্ডায় বাজায় নিব, অবশ্যই এটাই চলবে। যাক, পেপারসটা কেনা হইল। জ্যামটাও একটু রিলিজ হয়েছে, দেখা যায়। জ্যাম তো পুরো ক্লিয়ারই হয়ে গেল। থাই পেপারসটা ব্যবহার করতাম, তো দীর্ঘদিন থাই ব্যবহার করার পরে এখন প্ল্যান করছি একটু টুইঙ্কেলটা ব্যবহার করে দেখি কেমন লাগে। যদিও টুইঙ্কেলের প্রাইস 70 টাকা বেশি থাইয়ের চাইতে। এখন একটু সাবধানে যাইতে হবে, কারণ কখন পিছন থেকে প্যাম্পার্স পরে যায় ঠুস করে, তখন আমও যাবে, ছালাও যাবে। আচ্ছা, এবার কিনতে হবে হচ্ছে গিয়ে আটা, লাল আটা কিনতে হবে। লাল আটা সব দোকানে রাখে না, কারণ চলে কম। থাই প্যাম্পার্সের আমি একটা জিনিস দেখলাম, যে আমার এলাকায় থাই প্যাম্পার্স 650 টাকার নিচে কেউ দেয় না। আমার শ্বশুরবাড়ির এলাকায় যা পাইলাম 630 টাকা, এইখানে পাইলাম 600 টাকা। আবার আরেকটা এলাকায় যা পাইলাম 670 টাকার নিচে দেয় না। বুঝলাম না বিষয়টা। আমরা যখন বড় হয়েছি, মানে ছোটো ছিলাম, শিশু ছিলাম, তখন এইসব প্যাম্পার্স ট্যাম্পার্স চোখেও দেখি নাই। রাতের বেলা খাতা ওইটা মুতে দিতাম, মা সেই খাতা আবার পাল্টা দিত আরেক খাতা। তখন কাঁথার প্রচলন ছিল, ছোটো ছোটো কাঁথা সেলাই করতো প্রচুর, 50-60টা কাঁথা সেলাই করতো, এবং প্রতিদিন 20টা 30টা 40টা কাঁথা ধুইতে হইতো। আর এইবার তো প্রচণ্ড ঠান্ডা পড়ছে। আমিও মানে ওই প্যাম্পার্সের পক্ষপাতী না, কিন্তু মেয়ের আসলে দেখা যায় যে রাত্রেবেলা ঘুমের মধ্যে প্রস্রাব করে দিলে ঘুম ভেঙে যায়, আর প্যাম্পার্স থাকলে ঘুম ভাঙে না। তো এটা একটা ফ্যাক্ট, একটু শান্তিতে ঘুমাইতে পারে। আর ঘুম না হলে বাচ্চারা খুব খিটখিটে মেজাজের হয়, খুব জ্বালায়। তো মাশাআল্লাহ আমার মেয়ে অনেক শান্ত, ক্ষুধা না পাইলে লাড্ডা লাগলে খুব একটা সে জ্বালায় না। আর আমার কাছে যতক্ষণ থাকে ততক্ষণ তো সে পুরাই কোয়াইট। কিন্তু অন্যরা বাসায় ওর ফুপু, ওর ফুফাতো বোন, ওর মা, এরা সহজে ওকে ট্যাকেল দিতে পারে না। সো মনে হয় না আটা আজকে কিনে নিয়ে যাইতে পারবো, রাত হয়ে গেছে। আর এইসব এলাকায় লাল আটা তো কেউ রাখে না। তারপরে বড় সড়ো কোনো মুদি দোকান পাইলে জিজ্ঞেস করবো লাল আটা আছে কিনা। লাল আটা আছে নাকি? তাই। সো এটা হলো আমার হাঁটার পথ। সকালবেলা আমার মর্নিং ওয়াকে যাই এই পথ দিয়ে। এই লাল আটা আছে? লাল আটা, আটা লাল 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 আটা কই যে পাবো? আমার এলাকায় আছে, কিন্তু ওই দোকানটা আসলে এতক্ষণ খোলা আছে কিনা। বড় সড়ো দোকান না হলে আসলে লাল আটা পাওয়া সম্ভব না। সো ইটস অ্যাবাউট টেকিং লেফট টার্ন। এই রাস্তাটা এখনও ইটের সয়েলিং, পাকা হয় নাই, তাই বাইকটাও একটু ইয়ে করবে, হালকা জার্ক করবে। যাক, বাইকটা কিন্তু তো আমার খুব কাজে দিছে। দারাজ থেকে যে বাইকটা নিয়েছিলাম, ওই বাইকটা আসলে লস করলাম, 170 টাকা লস পুরা। মজার বিষয় হলো গিয়া, আজকে যে বাইক কিনতে গেছি, দোকানদার তার কোডের ল্যাঙ্গুয়েজটা আমার বুঝাই দিচ্ছে যে 2টা পি মানে হলো গিয়া, একটা পিতে পি লেখা থাকলে ওটা হলো 1, আর স্টার দিলে ওটা 0। তাহলে 2টা পি হচ্ছে গিয়ে 1-1 মানে 2, আর স্টার 2-0, দুই পাশে 2টা স্টার মানে 200। তো আমার বুঝাইতেছে যে কি 220 টাকা, সো 250 টাকা বিক্রি করতেই হবে। সো যাই হোক, ওকে 230 টাকা দিয়ে আমি বাইকটা কিনছি, এবং আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যে সাউন্ডটা আমি এসে পাইছি খারাপ না। এখন পাখিটা কম্পিউটারে নিয়ে ফেললে, ড্রেন করলে বুঝতে পারবো যে ফাইনালি কীরকম আসছে। দোকান তো এদিকে সব বন্ধ, আমি আটা নিব কোথা থেকে?
বিপদে পড়ছে ভাইটা, ওদের চাকা পকেছে নাকি। বাজার দিয়ে একটা মানে আমি বাসায় আমি বাসায় যেতাম, কিন্তু আমি একটু শুয়ে গিয়ে দেখি আটা পাই কিনা। বাজারও নিতে হইতো, এত রাতে আসলে বাজারে কিছু পাবো কিনা আমি মনে হয় না পাবো। সব 12টা বাজতেছে, এখন আর কি আর বাজার পাওয়া যাবে। এই দোকানটা থেকে নিতাম, কিন্তু এই দোকানটা একটু দাম বেশি রাখে। সব বন্ধ, এই চালের স্টক করতেছে এরা। এই যে এইখান থেকে আমি বেসিক্যালি আটা নেই, এই যে বন্ধ। তাও বাজারে যাব আর কি, বাজারে যাবো এই কারণে যে যদি কাঁচা বাজার কিছু একটা পাই, মনে হয় না পাবো, পাওয়ার সম্ভাবনা একেবারে 0%। তারপরেও যাব, একবারে কিছু না পাইলে 2টা রুটি নিয়ে আসবো, রাতে তো ভাত খাবো না। এইখানে থেকে আটা নিব, জিজ্ঞেস করে যাই যদি আটা থাকে, না থাকলে আবার সামনে যেতে হবে। লাল আটা আছে, লাল প্যাকেট কত কত? 2 কেজি? 1 কেজি কত? 70 75? পাইছি, প্যাকেট নিয়ে যাই। 2 কেজি দিয়ে 140 টাকা 2 কেজি, খোলাটাও 70 টাকা করে। চাটা হয়ে গেছে, তো এখন আর রুটি নিব না। যদি বাজার টাজার পাই সামনে থেকে কিছু বাজার নেওয়ার চেষ্টা করবো। এখানে বোধহয় কোনো সমাবেশ হয়েছে, বাজার খোলা আছে। মরিচ কত? হ্যাঁ কি কয়, মরিচের দাম তো কমছে আরো, 80 টাকা চাইতেছে। সকালে দেখলাম মরিচের দাম 60 টাকা। এখন আর বউরে কষ্ট দেবো না রুটি বানানোর জন্য। আমি এক কাজ করি, সেটা হলো গিয়া একটু সবজি দেখলাম। আচ্ছা, আমি আমার সবজির দোকানটাতে যাই, ও কি খোলা আছে কিনা দেখে আসি। রেগুলার আমি যেহেতু সবজি নেই, একটু ওর কাছে যাই, না পাইলে পরে হেঁটে যাবো না। কি রাস্তায় কি আটকে থাকবো নাকি? এই যে যাত্রী নেবে দেখে রাস্তা আটকে দাঁড়ায় রয়েছে, এগুলোই আমার কাছে খুব খারাপ লাগে। কিরে ভাই, 2 জন 2 পাশে দাঁড়ায় থাকলে কেমন হবে? আস্তে 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 আস্তে, ব্যাগ আছে, যাও পিছে যাও, যাও পিছে যাও। না, চলে গেছে। আবার তা ভ্যান থেকে এখন কিনতে হবে। ভ্যানে হলো গিয়ে দাম বেশি রাখে, আমি বুঝি না, রাত বেশি হলে ওদের ডিমান্ড বেড়ে যাবে না। তো যাই হোক, দেখি এর মধ্যে থেকে কিনে নিয়ে যেতে হবে। মরিচ কত কেজি? কত দেখছেন? যে সামনে 80 টাকা চাইছে, এটা 60 টাকা চাইতেছে। রাখা যাবে কত? বেগুন কত? 40? রাখা যাবে কত? কোনটা এটা? পোকা টোকা আছে নাকি? হ্যাঁ, কেমনি বুঝতাম? তাই 1 কেজি বেগুন লন। মরিচ 1 কেজি, মরিচ ঝালো বলে তো, এটা ফোলা মরিচ। কবি কত? কি কয়, 30 টাকা দিয়ে নিলাম। এত বড় নিচ্ছি, নিয়ে কইছে নাকি? কি জানি, কাঁচা মরিচ ছাড়া কোনো কিছু খাইতে ভালো লাগে না। এই ডাবল ব্যাগ করে দেন, বা হুন্ডা লয়ে যাবো না, দেন ডাইরেক্ট বড় ভাই দেন। পেঁয়াজের কেলি কত? 10? একটা দিয়ে দেন। টমেটো কত? 50? কাঁচা বাজারটার কথা ছিল, কাঁচা বাজারটা হয়ে গেল। 40 আর 100, 110, 140, 190 নাকি? আর 10 টাকার কি নেবো? হ্যাঁ, ধন্যবাদ, তো শুনে গেছে, এটা কি নেবো? দূর, এত 5 টাকার দিলেন। শীতকালে তরকারি খেয়ে মজা আছে, এই জন্য একটু বেশি বেশি দিলাম।
ও দরকার হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা হইলে আমার 16 আনা পূর্ণ হয়। আমার দোকানে, বাসার সামনের দোকানে পেঁয়াজ বিক্রি করে 100 টাকা, আর এইখানে 70 টাকা। হ্যাঁ এক এক পেঁয়াজ আছে নাকি? পেঁয়াজ কত কত দেওয়া যাবে? 2 কেজি দেন, একটু কমে পাইছিস। সব খরচ করে বাজারটা করে ফেললাম। সো কমপ্লিট। আস্তে ধীরে বাসায় যাই। শুনশান রাস্তা, একটা শিহরণ যায় কিন্তু। হ্যাঁ, এখন তো তাও তো 2-1টা দোকান খোলা আছে। তাহলে 2-1টা দোকান খোলা আছে, একেবারে যদি রাস্তাটায় কোনো লোকজন না থাকতো, শুধু ল্যাম্প পোস্ট আর আমি একা বাইক, এরকম রাস্তা আছে সামনে, সমস্যা নাই। সামনে গেলে এরকম রাস্তা পাবো। ইনফ্যাক্ট আমার বাসার সামনে এরকম রাস্তা। পেঁয়াজ আর মরিচ, সেটি কাহিনী হলো গিয়া, এই যে বামে কিন্তু আমার বাসার রাস্তা বেসিক্যালি। তো এই রাস্তায় ওই যে কাজ চলতেছে, নতুন পাইপ বসাচ্ছে রাস্তায়, তো একটু ঘুরে যেতে হচ্ছে আমাকে। নাহলে এতক্ষণে বামের রাস্তা দিয়ে আমি যতক্ষণে ঘুরে যাবো তার 3/1 টাইমে বাসায় চলে যেতাম। যেমনটা বলছিলাম যে শুনশান রাস্তা, সেই রাস্তায় কিন্তু এখন কেউ নেই। দেখছেন, পুরাই ফাঁকা। একটা হরর ফিল আছে। এখানে একটা বাইক দেখা যাইতেছে, বাইকটা কে রেখে গেল? পোলাপারে যে এই যে ব্যাডমিন্টনের কোর্ট কাটছে, তো এখানে সে ব্যাডমিন্টন খেলে। সো আজকে এই পর্যন্তই। আমার এই যে পাখিগুলা, মুরগি পাখি, কবুতর, লাভবার্ড, বাজরিকা, কোকাটেল, ময়না। হ্যাঁ ময়না, ভালো আছো? ঘরে ফিরলে ময়না বলে, কেমন আছো, ভালো আছো? ময়না, ভালো আছো? সো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, খোদা হাফেজ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব।